আচ্ছা, তো এই পর্যায়ে আমরা দেখবো চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর বল। এখানে একটু খেয়াল করলে দেখবা এখানে আমরা একটা পরিবাহী তার নিয়েছি, যেটাতে আমরা এই বরাবর হচ্ছে আই প্রয়োগ করছি, এটা হচ্ছে আই, ঠিক আছে। এবং ক্যাপিটাল বি মানে সুষম চৌম্বক ক্ষেত্র, এটা হচ্ছে একদম স্ক্রিন থেকে ভিতরের দিকে যায়, তার মানে এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারি ক্যাপিটাল বি। তাহলে আমরা দেখবো এই যে যে তড়িৎ পরিবাহিত হইতেছে এই বরাবর আমরা মানে এখানে এটার তো একটা ফোর্স পাবে অবশ্যই। ঘটনা যেটা দেখা যায়, তুমি যদি এই তারটাকে নিজে পরীক্ষা করে দেখতে পারো, তুমি যদি এটাকে একটা ইলেকট্রিসিটি ফ্লো দিতে পারো এবং এটাকে একটা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করতে পারো, তারটা একদিকে লাফ দেয়, আইদার উপরের দিকে লাফ দিবে অথবা নিচের দিকে লাফ দিবে, বাট লাফ দিবে। এই ঘটনাটা ঘটে কেন ঘটে আমি তোমাকে বলি, এটা বল পায়। আধান যদি যদি একটা আধান চৌম্বক ক্ষেত্রের মধ্যে দিয়ে গেলে একটা ফোর্স অনুভব করতে পারে, তড়িৎ প্রবাহ তো কতগুলো আধানের সমষ্টি, আর তো কিছুই না, একক সময়ে যে পরিমাণ আধান যায়, তাই না? তার মানে অবশ্যই কোন একটা তার দিয়ে তড়িৎ ক্ষেত্র গেলে এবং সে যদি কোনো চৌম্বক ক্ষেত্র থাকে সেও লাফাবে, স্বাভাবিক, সে উপরে নিচে কোনো দিকে বল পাবে। বল পাওয়ার ডাইরেকশনটা বাইর করতে হয় লেফট হ্যান্ড রুল দিয়ে। আবারও খেয়াল করে, এটা কিন্তু বাম হাত, বাম হাত। এতক্ষণ পর্যন্ত তুমি যা যা পড়ছো সব ছিল ডান হাতে। এই একটা বাড়ি ভাই তোমাকে একটু বিরক্ত করতে হবে, সেটা হচ্ছে বাম হাত দিয়ে দেখাবো। এবং তোমার হাতের চেহারাটা অনেকটা এরকম করতে হবে, ছোটবেলায় যে গুলি গুলি খেলছো না এরকম। আবার একটু ভালো মতো খেয়াল করো, হাতটাকে এরকম, দেখছো এরকম। এখন বলে জিনিসটা কি আছে, এই যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটা চলে যাবে তোমার সরাসরি তড়িৎ প্রবাহের দিকে, মানে যে মিডল ফিঙ্গারটা যাবে তড়িৎ প্রবাহের দিকে, তোমার ইন্ডেক্স যেটা, ইন্ডেক্স যাবে চৌম্বক ক্ষেত্রের দিকে, এবং এই থামটা তোমার প্রকাশ করবে ক্যাপিটাল এফ, বল, চৌম্বক বলটা, ঠিক আছে, যে বলটা আসবে। আবার একটু খেয়াল করো, তোমার মিডল ফিঙ্গার বরাবর প্রবাহিত হবে তড়িৎ প্রবাহ আই, তোমার এই যে তড়িৎ প্রবাহ আই, এটা হচ্ছে আই, ঠিক আছে। এতক্ষণ আই আমরা থাম দিয়ে দেখতাম না, মনে আছে? এখন আই যাবে হচ্ছে এই বরাবর, ঠিক আছে, মিডল ফিঙ্গার দিয়ে। এবং এই ইন্ডেক্স দিয়ে যাবে হচ্ছে তোমার ক্যাপিটাল বি, ইন্ডেক্স দিয়ে যাবে হচ্ছে তোমার ক্যাপিটাল বি। এবং এটার পরে এই থাম যেটা পড়ে আছে, এইটা যেটা ইন্ডিকেট করবে সেটাই হচ্ছে তোমার ফোর্স, ঠিক আছে। এবার একটু খেয়াল করো, আমাদের আই গেছে এইদিকে, বি গেছে ভিতরে, তাহলে আই গেছে কোন দিকে দেখো, আই বরাবর মিডল ফিঙ্গারটাকে বসাবো, এই যে মিডল ফিঙ্গার বসাইছে। এবার দেখো বি আছে ভিতরে, তাহলে যে আঙ্গুলটা আমার ভিতরের দিকে আছে, আছে না? এফ দেখো এক্স্যাক্টলি উপরের দিকে ইন্ডিকেট করে, তার মানে তারটা এরকম করে লাভ দিবে। ক্লিয়ার? এখন একটু উল্টা ঘটনা চিন্তা করো, মনে করো তোমার বি ভিতরে না, বি হচ্ছে তোমার ধরো বাইরে, বি হচ্ছে বাইরে আছে। এবার ঘটনা কি ঘটবে, এই দেখো আই গেছে এইদিকে, এই যে আই তো ওইদিকে আছে, ঠিক আছে, ভালো কথা। এটা তো বাইরের দিকে, বি কোনটা, বি হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা, তাই না, যে ইন্ডেক্স হচ্ছে আমাদের বি, তাহলে এটা কি করতে হবে, বাইরের দিকে আনতে হবে, বাইরের দিকে আনো, এই যে, বুঝছো? এবারে দেখো আই গেছে এই দিকে, বি আসছে বাইরের দিকে তোমাদের দিকে, বি গেছে বাইরের দিকে, এফ দেখো এক্স্যাক্টলি নিচে। তার মানে ওই ক্ষেত্রে কিন্তু এফ তুমি নিচের দিকে পাবো, মানে তখন তারটা নিচের দিকে ঝাঁকা দিবে, যদি জায়গা পাই নিচের দিকে ঝাঁকা দেবে। ঘটনা বুঝছো? জাস্ট লেফট হ্যান্ড রোল এন্ড নাথিং এলস। বারবার প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ তুমি কখন এটা মনে রাখতে পারবে না। কয়েকবার তোমাকে কয়েকবার আইকা প্র্যাকটিস করতে হবে। সামনে বেশ কিছু জিনিসপত্র আছে, ওইখানে আমরা লেফট হ্যান্ড রোলটা বেশ কয়েকবার ইউজ করবো। একটু ফলো আপ করতে থাকো, ইনশাল্লাহ তোমার এটা দখলে চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা তো ফোর্সের ডাইরেকশন বুঝলাম ভাই, কিন্তু এই মানটা কত, মানটা যেটা বলা হয় সেটা হচ্ছে এফ ইকুয়ালস টু এন ইন্টু আই এল বি সাইন থিটা। এই এনটা হইতেছে, মনে করো এই তারটা যদি কোনো কুণ্ডলী আকারে থাকতো, পাক সংখ্যা, সেটা নির্দেশ করে, মানে এন হচ্ছে তোমার বেসিক্যালি পাক সংখ্যা। তাহলে এফ ইকুয়ালস টু এন আই এল বি সাইন থিটা। একটু পরিচয় করে দেই, এন পাক সংখ্যা, আই হচ্ছে তড়িৎ প্রবাহ, ক্যাপিটাল এল হচ্ছে গিয়ে তোমার তারটার দৈর্ঘ্য, ক্যাপিটাল বি হচ্ছে চৌম্বক ক্ষেত্র, আর সাইন থিটা হচ্ছে তোমার এই যে এল, এল বলতে কি ভাই, মানে তোমার হচ্ছে গিয়া আই, আই তো এল বরাবর গেছে, তোমার এই যে তোমার আই এবং তোমার হচ্ছে বি, এই দুটার মধ্যবর্তী অ্যাঙ্গেল। আই বলা দরকার নেই, কারণ আইকে আমরা কখনোই ভেক্টর বলি না, তবে এল কে আমরা অনেক সময় ভেক্টর দ্বারা প্রকাশ করি। তার মানে মধ্যে কথা দেখো, আগের কথা হচ্ছে আই তো আমাদের দৈর্ঘ্য বরাবর গেছে, তার মানে এল আর আয়ের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি, তাই না? ও 0 ডিগ্রি মানে এই দিকে থাকুক আর এই দিকে থাকুক, যেমনি হোক না কেন, এর উপরে কিন্তু তোমার বিটা সমস্যা করবে না। মানে তুমি ধরো এইদিকে আছে একটা জিনিস, এই বরাবর পাইলে তুমি 0 ডিগ্রি পাবা, একই জিনিস রোটেশন ঘুরে দিলে কিন্তু তুমি একই অ্যাঙ্গেল পাবা। মানে আমি 0 ডিগ্রি বলছি, মানে ধরো এই বরাবর 30 পাইলে পুরো রোটেশন ধরে ঘুরাই দিলে তুমি কিন্তু আবার এই বরাবর 30-এ পাবা। তো 0 হোক আর 180 হোক, এল আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল ডাজেন্ট ম্যাটার। আর এল আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হয়ও না, আমি জাস্ট তোমাকে এমনি বোঝানোর জন্য বলতেছি। মানে দেখো দৈর্ঘ্য মানে এই বরাবর আইজাক আর এই বরাবর আইজাক, সেটা তোমার খুব একটা যায় আসে না, কথায় একই, ঠিক আছে। তো আমাদের এল আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কি তোমার থিটা। এল কোন দিকে, এল হচ্ছে তোমার এল যে ভেক্টরটা, এই যে আই এর ডাইরেকশন হচ্ছে এল, আর বি হইতেছে এই ক্ষেত্রে এই ডায়াগ্রামের ক্ষেত্রে ভিতরের দিকে ছিল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, ঠিক আছে।
এবং তুমি যদি ওইভাবেও চিন্তা করো বি ভিতরের দিকে এল এই দিকে, রাইট হ্যান্ড রুল যদি তুমি অ্যাপ্লাই করতে চাও ভেক্টরের ক্রস প্রোডাক্ট, তুমি তো জানো যে এখানে দেখো এটাকে যদি আমি ভেক্টর ফরম্যাটে আনি যেখানে সাইন থিটার ভ্যালু সর্বোচ্চ 90 ডিগ্রি, তখন আমরা পাবো সর্বোচ্চ আনা লাগবে না, মানে ভেক্টর ফরম্যাটে আনলে তুমি সাইন থিটার ভিতরে চলে যাবে ক্রস প্রোডাক্টের, সরি সর্বোচ্চ ভ্যালু আনতে হবে না। এফ ভেক্টর ইকুয়ালস আমরা পাবো এন ইনটু আই এল ক্রস ভি, মানে এল এবং ভি ভেক্টরের ক্রস প্রোডাক্ট। তুমি জানো যে এফ ভেক্টরটা কিন্তু অবশ্যই এই এল আর বি এর ক্রস প্রোডাক্টের দিকে কাজ করবে। খেয়াল করো এল আছে এইদিকে, বি গেছে ভিতরের দিকে, তুমি যদি এই দেখো যে এল এইদিকে আর বি কিন্তু বোর্ডের ভিতরে, আমি যদি এই দিকে রোটেশন নেই রাইট হ্যান্ড, এটা কিন্তু রাইট হ্যান্ড রুল, ভেক্টরের রাইট হ্যান্ড রুল, আমি যদি এল গেছে এইদিকে বি গেছে ভিতরে, আমি যদি এইদিকে রোটেশন নেই এফ কিন্তু উপরের দিকে। খেয়াল করছো? আবার দেখো আমি যখন বলছি বি বাইরের দিকে, খেয়াল করা হয়েছে এল গেছে ওইদিকে, মানে আই যেদিকে সেদিকে এল আর কি ওইদিকে গেছে, এবং বি গেছে বাইরে, এই যে তালুটা বাইরের দিকে নিলাম, এফ কিন্তু নিচের দিকে আছে যখন বাইরের দিকে বি আসে। খেয়াল করছো? তো তুমি এটা রাইট হ্যান্ড রুল দিয়ে করতে পারো, বাট দ্যাটস আ বিট ডিফিকাল্ট, কারণ তোমার সব ক্ষেত্রে তখন এই ফর্মুলা নিয়ে চিন্তা করা লাগবে। বেটার হচ্ছে তুমি আই দিয়ে চিন্তা করো, আই আছে এইদিকে, বি গেছে ভিতরে, তাহলে এফ উপরের দিকে। ক্লিয়ার? আই আছে এইদিকে, তোমার হচ্ছে বি গেছে বাইরে, এফ নিচের দিকে। ইজি ক্যালকুলেশন, ঠিক আছে? তো এইটা অ্যাপ্লাই করতে পারো। যাই হোক, এটার একটা ফ্যাক্টর ফরম্যাট আছে যেটা তোমাকে আমি দেখাই দিলাম, এবং তুমি লজিক্যালি তুমি জানো যে এফ এর ডাইরেকশন সবসময় এল এবং বি এর ক্রস প্রোডাক্টের দিকেই থাকবে। এবং এখানে ক্রস প্রোডাক্ট আনার কি দরকার, এটা তুমি আগে থেকে কমন সেন্স থেকে জানো যে আমি যেহেতু এটাকে ভেক্টর কোয়ান্টিটিতে আনতে চাচ্ছি, সাইন থিটাকে আমি চাইলেই এই এল বির মধ্যে ঢুকাই দিতে পারি, যেহেতু এল আর বি দুইটা এখানে ভেক্টর হিসেবে ট্রিটেড হচ্ছে, এল ক্রস বি দিলে কিন্তু এটার ভিতরে সাইন থিটা চলে যায়। এইটা হচ্ছে এটার মানে এফ এর ভেক্টর ফরম্যাট, যেখানে এন হচ্ছে পাক সংখ্যা। ঠিক আছে? দ্যাটস অল অ্যাবাউট ইট। এখন এইটা দিয়ে আমরা একটা ছোট্টখাট্ট ইমপ্লিমেন্টেশন করব। ভেরি ইম্পর্টেন্ট থিং, এটা থিওরি ডেরিভেশন আসা না, বাট এটা আমি দেখাচ্ছি কারণ এইখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা, যে আমি মানে যে লেফট হ্যান্ড রুল রাইট হ্যান্ড রুল সবকিছু মাথায় চলে আসবে যদি তুমি এটা একটু দেখো। তো আমরা ঘটনা যেটা করাইতেছি সেটা হচ্ছে দুইটা তড়িৎবাহী অসীম, খেয়াল করতে পারে অসীম, দুইটা তড়িৎবাহী অসীম সমান্তরাল পরিবাহীর মধ্য দিয়ে আমরা ক্রিয়াশীল বল চিন্তা করবো। তার মানে মনে করো এই যে একটা তার, এই যে একটা তার, দুইটাই অসীম, তবে আমরা অসীম পরিবাহের একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে কাজ করতেছি। মানে ধরো প্রথম তারটার L1 দৈর্ঘ্য, এই যে আমি এখানে নাম্বারিং করছি, এটা 1 নাম্বার তার, খেয়াল করে নাম্বারিংটা মাথায় রাখতে হবে, এটা 1 নাম্বার তার, এটা 2 নাম্বার তার, মানে এটা হচ্ছে PQ তার, PQ তারকে আমি 1 নাম্বার বলতেছি, আর এস তারকে আমি 2 নাম্বার বলতেছি। 1 নাম্বারের তারের অসীম তার, বাট এটা যতটুকু দৈর্ঘ্য নিয়ে আমি কাজ করতেছি সেই দৈর্ঘ্যটার ভ্যালু হচ্ছে L1, এবং ওই 2 নাম্বার অসীম তারের যতটুকু দৈর্ঘ্য নিয়ে আমি কাজ করতেছি সেই দৈর্ঘ্যটা হচ্ছে L2। দুইটা তার বরাবর রাখা আছে, এবং দুইটা তারের দিকে আমি একই দিকে আই এর ফ্লো দিচ্ছি। তার মানে মনে করো প্রথম তারে আই এর ফ্লো হচ্ছে I1, দ্বিতীয় তারেও আই এর ফ্লো হচ্ছে I2, মানে I1 I2 আলাদা, বাট দুইটা ফ্লোই আমি একই দিকে দিচ্ছি। দেখি কি ঘটনা ঘটে। এখন আমাদের এখানে কিন্তু আর কিচ্ছু দেওয়া নাই, চৌম্বক ক্ষেত্র কিচ্ছু দেওয়া নাই, তো আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে ঘটনা কি ঘটে। অবশ্যই ফ্লো যখন যাচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রডিউস হবেই। চৌম্বক ক্ষেত্র যখন প্রডিউস হয়ে গেছে তখন আবার আরেকটা কনসেপ্ট লাগবে, কি বলতো? চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন একটা ফ্লো যাচ্ছে তখন এটা ওই তারটা অবশ্যই একটা ফোর্স লাভ করবে। ঘটনাটা বুঝছো? যে কোনো তার দিয়ে আমরা শুরুতে ওয়েস্টফিল্ডের পরীক্ষা থেকে জানি যে কোনো তার দিয়ে যদি ফ্লো যায় তাহলে তার আশপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ভালো কথা, চৌম্বক ক্ষেত্র আছে, আই আছে, এই মুহূর্তে সে একটা ফোর্স লাভ করে, যেটা এখানে আমরা দেখে আসছি। তার মানে দুইটা তারই কিন্তু কোনো একটা দিকে ফোর্স লাভ করবে, আর আইদার তার দুটো এইদিকে চলে যাবে না এইদিকে চলে আসবে। এই জিনিসটা আমরা এখানে বাইর করবো। তো আমরা জাস্ট এখানে ফ্লোয়ের ডাইরেকশন জানি আর কিচ্ছু জানি না, এখান থেকে আমাকে বাইর করতে হবে। তো প্রথমেই আমি 1 নং তারের জন্য 2 নং তারের উপরে চিন্তা করতেছি, মানে যে এক তারটা 2 তারের উপরে কি ঘটনা ঘটায় সেটা দেখতে চাই, কারণ দুইটা তার তো দুটার উপরে প্রভাব ফেলবে অবশ্যই। তুমি যদি 1 নাম্বার তারের ফ্লো I1 দিয়ে চিন্তা করো, যেদিকে গেছে 2 নাম্বার তার এই পাশে আছে, তুমি যদি বুঝো বি কোন দিকে কাজ করে, মানে চৌম্বক ক্ষেত্র যেটাকে আমরা 1 নং তারের দিকে, এটাকে আমরা B1 বলতেছি, এটা কোন দিকে কাজ করে একটু বোঝার চেষ্টা করে। এই বরাবর তুমি যদি আয় নাও, তুমি জানো যে হাতের পাতা বাকি আঙ্গুল গুলা যেদিকে ডাইরেক্ট করবে সেদিকে, তুমি যদি এই বরাবর আয়না দেখো হাতের পাতাটা ভিতরের দিকে দিচ্ছে, তার মানে বিটা কিন্তু ভিতরের দিকে, তার মানে এখানে যে B1টা কাজ করবে, এখানে যে B1টা কাজ করবে সেটা কিন্তু স্ক্রিনের ভিতরের দিকে কাজ করতেছে। খেয়াল করছো? তাহলে দেখো এই যে B1 যেটা সেটা স্ক্রিনের ভিতরের দিকে কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, এখন B1 এর ভ্যালু কত? আমরা জানি যে তোমার অসীম তারের ক্ষেত্রে, যদিও অসীম তারের একটা ডিফাইন্ড জায়গা নিয়ে আমরা কাজ করতেছি, বাট দেন এগেইন এটা অসীম তার, ফর্মুলা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। তো মিউ নট দিলাম, আই কি আসবে, যেহেতু আমরা এখন হচ্ছে প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র বাইর করতেছি, তেমন অবশ্যই I1 আসবে। বুঝছো, আমরা বাইর করতেছি প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপরে বি, ঠিক আছে? কিন্তু বাইর হইতেছে তো প্রথম তারের জন্য, তার মানে অবশ্যই প্রথম তারের ফ্লোটাই আসবে।
তাহলে মিউ নট ইন্টু I1 ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। I1 কেন? কারণ আমরা এখনো প্রথম তারের বাইর করতেছি। এই দেখো, এই যে প্রথম তার, 1 নং তার। মিউ নট ইন্টু I1 মানে প্রথম তারের ফ্লোর ডিভাইডেড বাই টুয়াইস পাই এ। টুয়াইস পাই দিলাম। এখন এটা বুঝো, এই জিনিসটা কি? এ হইতেছে তুমি যেই পয়েন্টে বাইর করতেছো সেই পয়েন্ট থেকে এই তারের লম্ব দূরত্ব। আমরা আগেই দেখে আসছি। এখানে তো এটা খেয়াল করে, এটা আমাদের দেওয়াই আছে। সেটা হচ্ছে দেখো, আমরা বাইর করতেছি মনে করো এই পয়েন্টে, আমাদের এই তার থেকে এই পয়েন্ট পর্যন্ত লম্ব দূরত্ব আমাদের এখানে দেওয়াই ছিল, সেটা হচ্ছে স্মল আর। তাহলে এর বদলে বলবে কি? আর। ক্লিয়ার? গেল। এখন যদি আমি একটু ফোর্স মানে F1টা চিন্তা করি, মানে তুমি এই প্রথম তারের জন্য এর উপরে তো একটা চৌম্বক ক্ষেত্র ফেলাই দিলা V1, যেটা ভিতরের দিকে গেছে। অনেকে বলবে ভাই এইটা না কেন, বাইরের দিকে না কেন? কারণ ভাই তুমি তো এই দিকে, এই পাশের চৌম্বক ক্ষেত্র নিয়ে এখনো বদার না। তোমার 1 নাম্বার তারার এই পাশে আছে দ্বিতীয় তার। তুমি চৌম্বক ক্ষেত্র নিয়ে বদার হচ্ছে এই পাশে, এবং এই পাশে আমরা দেখতেছি এটা ভিতরের দিকে গেছে। দ্যাটস ওয়াই V1 কে আমরা ভিতরে বলছি। দেখো যেখানে সুন্দর করে ক্রস দেওয়া আছে, ঠিক আছে, ভিতরে বলছি। এখন এই যে V1টা দিলা তুমি, এটার কারণে অবশ্যই সে একটা এই তারটা একটা লাফানি দিবে, একটা চৌম্বক বল পাবে, এটা কোন একটা দিকে একটা লাফ দিবে, রাইট? এটা কতটা আমরা একটু বাইর করি। এখন একটু খেয়াল করে আসো, ফ্লেমিং এর লেফট হ্যান্ড রুল, বিজ্ঞানের নাম ইম্পর্টেন্ট না, লেফট হ্যান্ড রুল। তুমি দেখো এই বরাবর চিন্তা করলে এসেনশিয়ালি দেখতে হবে I2 টা কোন দিকে গেছে। I2 গেছে এইদিকে। বি কোন দিকে গেছে? দেখো I2 বরাবর কি যাবে? মিডল ফিঙ্গার, রাইট? মিডল ফিঙ্গার দিছে আমি I2 বরাবর। বি গেছে কোন দিকে ভাই? ভিতরের দিকে। ভিতরের দিকে দিয়ে দাও। এবার দেখো তো এফটা কোন দিকে? এই বরাবর না? কাহিনী বুঝছো? F1 হচ্ছে, আমরা F1 এর ডাইরেকশন পাই গেলাম। আবারও খেয়াল করো, যেরকম করো, ফ্লেমিং এর লেফট হ্যান্ড, বাম হাত লেফট হ্যান্ড করো। আইটাকে আই বরাবর মিডল ফিঙ্গার চালাও, ওই যে মিডল ফিঙ্গার। বি হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে, এই দেখো ক্রস, এই একটু আগে দেখছি বি ভিতরের দিকে কেন ভাই? এই যে I1 এর কারণে এটা ভিতরের দিকে যায়, তাহলে বি ভিতরের দিকে। মিডল ফিঙ্গার বরাবর I2, বি হচ্ছে ভিতরের দিকে, তাহলে এফ হচ্ছে এক্স্যাক্টলি প্রথম তারটার দিকে যাচ্ছে। তার মানে এই দ্বিতীয় তারটা প্রথম তারের দিকে একটা লাফ দিবে। ক্লিয়ার? মানে প্রথম তারের দিকে আকর্ষিত হবে বলে মনে হবে। আচ্ছা, এটার ডাইরেকশন বুঝলাম। F1 এর ভ্যালু কি হবে? খুবই স্বাভাবিক। F1 কোন ফ্লোয়ের উপরে কাজ করতেছে? F1 কিন্তু বুঝো, এই যে তুমি V1টা বের করছিলে, V1টা কিন্তু আমাদের এই I1 ফ্লোয়ের কারণে হয়েছিল, রাইট? কিন্তু এই F1টা কার জন্য হচ্ছে? ঠিক আছে, V1 এর জন্য হচ্ছে, কিন্তু F1টা কোন তারে হচ্ছে? খেয়াল করে দেখো, F1 এর ক্ষেত্রে যে আইটা নিতাম, সেটা কিন্তু ওই তারের প্রবাহটাই আমরা নিতাম, মানে যেই তারের উপরে ফোর্সটা কাজ করতেছে। তাহলে তুমি একটু খেয়াল করে, আমরা বুঝলাম যে B1 এর ভিতরে আমরা I1 নিয়েছি, কারণ এই I1টাই এই V1 কে প্রয়োগ করছে, ঠিক আছে, ভালো। বা তুমি যখন F1 চিন্তা করতেছো, এই F1 এর ভিতরে যে ফ্লোটা নিবা, এটা কিন্তু অবশ্যই ওই তারের ফ্লোই নিবা, মানে F1টা কিন্তু দ্বিতীয় তারের উপরে প্রযুক্ত, তার মানে যেই তারের উপরে প্রযুক্ত সেই তারের ফ্লোটাই কিন্তু নিতে হবে। তার মানে ফর্মুলা হচ্ছে IBL sin θ, আমরা জানি। তো I হিসেবে পড়বে কিন্তু I2, যে I2 ইন্টু বি। বি কোনটাই যার উপরে যে চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত হয়েছে, সেটা কি? B1 ইন্টু B1 ইন্টু কার দৈর্ঘ্য নিবা? ওই তারের দৈর্ঘ্য তো নিব, যেই তারের প্রবাহ সেই তারের দৈর্ঘ্য নিব ফোর্সের ক্ষেত্রে। বি এর ক্ষেত্রে হিসাব আলাদা। তাহলে এখানে বসবে কত? L2, কারণ এই দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে L2 দিলাম। আচ্ছা, থিটা কি দেওয়া দরকার আছে? তুমি দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 90 ডিগ্রি, মানে তোমার এল আর বি এর অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি। কেমন চিন্তা করো, এল আছে, এল ভেক্টর আছে এই বরাবর, আর বি ভেক্টর আছে ভোর থেকে ভিতরের দিকে, তার মানে এল আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সাইন লেন্সের ভ্যালু 1, তাহলে সাইন থিটা লিখলাম না, I2 B1 L2 দিলাম, ঠিক আছে। এখন এই B1 এর বদলে তুমি চাইলে এই ফর্মুলাটা বসাই দিতে পারো, তাহলে আমি ওইটাই করছি, B1 এর বদলে ফর্মুলাটা বসাই দিয়েছি, শেষ। তাহলে পাইলাম I2 ইন্টু মিউ নট ইন্টু I1 ডিভাইডেড বাই 2 পাই আর ইন্টু L2, ডান। সেম ঘটনা তুমি যদি দ্বিতীয় তারের ক্ষেত্রে চিন্তা করো, মানে দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপরে সেম কাজ করো, মানে যে দ্বিতীয় তারের জন্য প্রথম তারের উপরে মনে করো চৌম্বক ক্ষেত্র পাবো আমরা B2। তাহলে আমরা এখন একটু জাস্ট পেনটা চেঞ্জ করে নিই। এটা চিন্তা করি, দ্বিতীয় তার ফ্লো যাচ্ছে এইদিকে উপরের দিকে, তাহলে ওর চৌম্বক ক্ষেত্র কোন দিকে দিবে? প্রথম তারের উপরে, এই পাশে চিন্তা করতে হবে। দ্বিতীয় তার প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে দিবে, তার মানে আমরা যে B2 পাবো, সেই B2 ডিরেকশন কিন্তু স্ক্রিন থেকে ভাই বাইরের দিকে ডট, বাইরের দিকে, ঠিক আছে। প্রথম তারের উপর দ্বিতীয় তারের চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, গেল। আচ্ছা, এবার একটু এটার এফ নিয়ে চিন্তা করা যাক, যে দ্বিতীয় তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রটা আমরা পাইলাম, এটার পরে প্রথম তারের উপরে ফোর্সটা কোন দিকে কাজ করে? তো চিন্তা করো, এ হচ্ছে আমাদের লেফট হ্যান্ড, রাইট? তো I1 যাচ্ছে উপরের দিকে, তাহলে ওই বরাবর মিডল ফিঙ্গারটা দিলাম। B2 গেছে বাইরে, মানে স্ক্রিন থেকে বাইরে, দ্যাট মিন্স এই যে দিলাম হচ্ছে ইন্ডেক্সটা B2 এর দিকে। এবার দেখো তো আমার থামটা কোন দিকে ইন্ডিকেট করে? এইদিকে না? তাহলে F2 কোন দিকে? F2 হচ্ছে এইদিকে, মানে F2 হচ্ছে প্রথম তারের দিকে, সরি F2 হচ্ছে দ্বিতীয় তারের দিকে। তার মানে দ্বিতীয় তারটা প্রথম তারের দিকে আসতে যাচ্ছে, প্রথম তারটা দ্বিতীয় তারের দিকে আসতে যাচ্ছে, মানে দুইটাকে লাফ দিচ্ছে। ক্লিয়ার? একদম সহজ কনসেপ্ট। তাহলে জাস্ট ওইটাই, যে B2 ইকুয়ালস টু মিউ নট I2 বাই 2 পাই আর, জাস্ট এখন ওই অনুযায়ী করে ডাটাগুলো বসাইছে, তুমি দেখলে বুঝতে পারছো, খেয়াল করলে দেখবা
এখানে যেমন এই ফর্মুলাতে I2 ছিল, I2 আসছিল কই থেকে, ওই যে যার উপরে, যেই তারের উপরে ফোর্স F1 ছিল দ্বিতীয় তারের উপরে, ওইটার ফ্লো চলে আসছিল। আবার এই B1 এর ভিতরে যার জন্য B1, তার জন্য B1 ছিল এই যে প্রথম তারের জন্য, তাই ওইটার ভিতরে আবার I1 চলে আসছিল। তাহলে তুমি একটা ফর্মুলাটার থেকে খেয়াল করলে দেখবা I1 I2 কিন্তু দুইটাই আছে। ঠিক একইভাবে এখানেও ঠিক একই ঘটনা ঘটবে, যার জন্য চৌম্বক ক্ষেত্র তার ফ্লো আসবে, আবার এট দ্য সেম টাইম যার উপরে চৌম্বক ক্ষেত্র তার ফ্লো কিন্তু আসবে। দ্যাটস আমরা মানে ফর্মুলাটা যখন তুমি কম্বাইন করবা তখন কিন্তু I1 I2 দুইটাই পাবা। মিউনোটও থাকবে, 2πr ও থাকবে, কারণ এখানেও আর কিন্তু একই কথা, আর কিন্তু একই কথা, সব একই থাকবে। জাস্ট খালি এই যে I2 B1 L2, এখানে আসবে L2 এর জায়গায় L1, কারণ এই F2 তো প্রযুক্ত রয়েছে কার উপরে, তুমি খেয়াল করে F2 প্রযুক্ত হচ্ছে প্রথম তারের উপরে, প্রথম তারের দৈর্ঘ্য হচ্ছে আমাদের L1, তাই এখানে অবশ্যই L1 আসবে, কারণ ফোর্স রিলেটেড যে কোনো কিছু হচ্ছে যার উপর প্রযুক্ত হচ্ছে তার। যেমন দেখো F2 প্রযুক্ত হচ্ছে প্রথম তারের উপর, তার প্রথম তারের ফ্লো, প্রথম তারের দৈর্ঘ্য, এটার ক্ষেত্রে প্রযুক্ত। দেখো F1 প্রযুক্ত ছিল দ্বিতীয় তারের উপরে, দ্যাটস ওয়াই দ্বিতীয় তারের ফ্লো, দ্বিতীয় তারের দৈর্ঘ্য। ক্লিয়ার? এই হচ্ছে ঘটনা। এখন আমরা যদি সবকিছু বসাই দিই, এখানে I1 I2 সব বসায় 2πr একই থাকে। L1 কার হবে, ওই যে যেটা বললাম যার উপরে প্রযুক্ত হচ্ছে তার দৈর্ঘ্যটা তুমি দিছো। এই পর্যন্ত সব ঠিক আছে। এখন এই ফর্মুলার ভিতরে যদি একটা বেসিক পার্থক্য থাকে সেই পার্থক্যটা হচ্ছে তোমার এখানে আছে L2, এখানে আছে L1, আর কিন্তু কোনো পার্থক্য নাই। মানে আমি যদি এখন একক দৈর্ঘ্যে বের করতে চাই, ধরো আমি F1 প্রাইম বের করব, যেটা হচ্ছে একক দৈর্ঘ্যে F1। এখন খেয়াল করতে হবে যে F1টা কার উপরে ছিল, F1টা ছিল দ্বিতীয় তারের উপরে, মানে L2 এর উপরে। তার মানে ওই F1 কে যদি আমি L2 দ্বারা ভাগ দিই, তার মানে কিন্তু আমি একক দৈর্ঘ্যে F1 পাইতেছি, যেটাকে আমরা F1 প্রাইম বলতেছি। তার মানে কি পাবো, F1/L2। এখন এই যে F1 কে তুমি যদি L2 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে L2টা কাটাকাটি চলে যায়। সিম্পল, তাহলে এটা কাটাকাটি করে দিলে এখানে কিন্তু আর দৈর্ঘ্য রিলেটেড কোনো টার্ম থাকে না। তুমি বুঝতে পারতেছো এটা কোন দিকে যাচ্ছে। এখানে একটা এক্সট্রা দৈর্ঘ্যের টার্ম ছিল, এখানে একটা এক্সট্রা দৈর্ঘ্যের টার্ম ছিল। প্রতিবার যখন আমি একক দৈর্ঘ্য বের করবো, এই দৈর্ঘ্যের টার্মটা কাটাকাটি চলে যায়, আলটিমেটলি পুরো জিনিস কিন্তু একই থাকতেছে। এখানেও I2 I1 আছে, এখানেও I2 I1 আছে। একক দৈর্ঘ্য যখন বের করি, তুমি এটা যেমন পাচ্ছ ঠিক একইভাবে তুমি যখন F2 প্রাইম বের করতেছো, মানে একক দৈর্ঘ্যে F2 বের করতেছো, তখন এই F2 কে তুমি ভাগ দিবা এই L1 দ্বারা। তাহলে F2 কে তুমি যখন L1 দ্বারা ভাগ দিবা, F2 এর ভ্যালু ছিল এইটা, আর L1 দিয়ে ভাগ দিলে এই L1 টা কাটাকাটি চলে যায়, তাহলে এরকম চেহারা আসে। আলটিমেটলি তোমার F1 প্রাইম আর F2 প্রাইমের চেহারা একদম হুবহু এক, যেটা হচ্ছে মিউ নট ইনটু I1 I2 ডিভাইডেড বাই টুয়াইস পাই আর। এইটাই হইতেছে ভাই তোমার আলটিমেট ফর্মুলা, যে ভাই তারটা একক দৈর্ঘ্যে কত বল লাভ করতেছে। এবং তুমি বুঝতেই পারতেছো একক দৈর্ঘ্যে বল মানে উপরে নিউটন, নিচে হইতেছে মিটার, তাহলে একক কি আসবে, নিউটন পার মিটার, কারণ এটা হচ্ছে একক দৈর্ঘ্য বল। এটাকে আমি প্রাইম দিয়ে লিখতেছি, অনেক বইতে প্রাইম ছাড়া লেখে, ইটস আপ টু দেম, তোমার ইচ্ছা, আমি প্রাইম দিয়ে লিখি আর। এই হইতেছে তোমার আলটিমেট ফর্মুলা। এই পুরো জায়গা থেকে টেক অ্যাওয়ে হইতেছে এতটুকু, তোমার এতটুকু জানতে হবে। এখন এখানে আরেকটা লাইন আছে যেটা এমসিকিউ তে আসে। দেখো এইখানে আমাদের ফ্লো দুইটা একই দিকে ছিল, I1 ও যেদিকে ছিল ভাইয়া, I2 কিন্তু ঠিক একই দিকে ছিল, এবং আমরা খেয়াল করছি প্রথম তারটা দ্বিতীয় তারের দিকে ধাক্কা খাইছে, এই যে F2 ওই দিকে, আবার ঠিক একই ভাবে দ্বিতীয় তারটা কিন্তু প্রথম তারের দিকে ধাক্কা খাইছে। তার মানে দুইটা কাছাকাছি একই দিকে আসছে, যেটাকে আমরা বলি কি, যেটাকে আমরা বলি ভাই আকর্ষণ। এক্ষেত্রে তুমি এটা খেয়াল করবা, ফ্লো দুইটা যখন একই দিকে থাকে তার দুইটা সবসময় নিজেদের কাছের দিকে লাভ দিবে, নিজেদের কাছে লাভ দিবে, মানে আকর্ষণ ঘটবে। তুমি যখন এখানে একটা ভাইস ভার্সা সিচুয়েশন ঘটাবা, তখন কিন্তু তার উল্টা ঘটবে, মানে তুমি ফ্লোটার একটা ডাইরেকশন যদি ঘুরায় যাও, তখন কিন্তু আকর্ষণের জায়গায় বিকর্ষণ হবে, মানে এতক্ষণ ফোর্স এদিকে পাইছে তখন ফোর্স উল্টা দিকে পাবা। তাহলে এখান থেকে একটা এমসিকিউ টেক অ্যাওয়ে আছে, খুবই ইম্পর্টেন্ট, এটা জানা দরকার। সেটা হচ্ছে সমমুখী একইমুখী সমান্তরাল প্রবাহ সব সময় আকর্ষণ করে, আবার বিপরীতমুখী তোমার সমান্তরাল প্রবাহ সবসময় বিকর্ষণ করে। তার মানে ফ্লো দুটো একই দিকে না দিয়ে এরকম করে দিলে কিন্তু বিকর্ষণ পাবা। আবার এটা মনে করো না যে দুইটা ফ্লো উপরে, যদি নিচেও দুইটা একই দিকে থাকে তাও কিন্তু আকর্ষণ হবে, মানে যতক্ষণ পর্যন্ত দুইটার ডাইরেকশন একই দিকে, উপরে হোক নিচে হোক ডাজন্ট ম্যাটার, একই দিকে পড়লে আকর্ষণ, বিপরীত দিকে পড়লে বিকর্ষণ। চুম্বকের ক্ষেত্রে কি পড়ছো, একই ধরনের মেরু পরস্পরকে বিকর্ষণ করে, এখানে জাস্ট ঘটনাটা উল্টা, এখানে একই জিনিস আকর্ষণ করে, বিপরীতমুখী জিনিস বিকর্ষণ করে, কারণ এটা চুম্বক না, এটা ফ্লো নিয়ে কাজ করতেছো, ফ্লো থেকে চুম্বক ক্ষেত্র পাচ্ছ। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ইট। আশা করি এটার পরে ভাই তোমার ওদের লেফট হ্যান্ড রাইট হ্যান্ড ইনশাল্লাহ এটা নিয়ে আর কোনো ঝামেলা নেই, যারা একটু কনসেপ্ট বুঝছো। আর এটার ভিতরে এমনি মুখস্থ করার কিছু নাই, এটা আমি তোমাকে কইরা দেখাইছি, থিওরি প্রুফ দেখাবো তার জন্য না, এটা কইরা দেখাইছি যেন তোমার এই লেফট হ্যান্ড এন্ড রাইট হ্যান্ড রুলটা প্র্যাকটিসে চলে আসে। আশা করি দ্যাটস অল ডান রাইট। দেখি আমাদের নেক্সটে কি আছে।
আচ্ছা, তো এই পর্যায়ে আমরা যে জিনিসটা পড়াশোনা করব সেটা হইতেছে ভাই টর্ক। তো টর্ক কেমনে, লাইক চৌম্বক ক্ষেত্রে কোনো ক্ষুদ্র লুপের উপর টর্ক, এটা কেমনে বের করে। তো এই ক্ষেত্রে আমরা জিনিসটা এভাবে চিন্তা করতেছি যে মনে করো এখানে আমরা একটা আয়তাকার একটা কাইন্ড অফ কুণ্ডলীর মতো নিছি, ঠিক আছে। আমরা এখানে এক পাকে চিন্তা করতেছি, যদি পাক সংখ্যা মানে ক্যাপিটাল এন ধরে তখন ফর্মুলার আগে একটা এন আসে। তো ধরো যে কয়টা বাকি হোক আমরা বদার না। তো এরকম চার কোন একটা জিনিস যেটার এক্স্যাক্টলি মাঝ বরাবর হইতেছে আমরা দিয়ে দিছি হচ্ছে এটার একটা অক্ষ, এই যে মাঝ বরাবর আমরা অক্ষ দিছি। তুমি একটা জিনিস বুঝতেছো, এই যে একটু আগে যে আমরা তারের কনসেপ্টটা পড়লাম, এখানে যে একটা ফোর্স পাওয়া যায় কোনোভাবে, যদি মনে করো এই বরাবর মানে এই সাইডে যে ফোর্স আসবে সেই ফোর্সের জায়গায় এই ফোর্স যদি তার উল্টা হয় তাহলে কিন্তু জিনিসটা এরকম ঘুরবে নর্মাল, বা এটার উল্টাটা এমনি দিলেও কিন্তু ঘুরবে। টর্ক মানে তো জিনিসটা ঘুরবে, তাই তো? এটা নর্মাল কনসেপ্ট। তার মানে এখানে টর্কের কনসেপ্ট আসতে পারে। আমি একটু দেখি কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করি। তো এখানে তারটাকে আমরা মানে আয়তাকার ইয়াটাকে আমরা বলতেছি ডাব্লিউ এক্স ওয়াই জেড, চারটা প্রান্ত, ঠিক আছে। তো ডাব্লিউ এক্স বরাবর যে ফ্লো আই, সে আই এর ডাইরেকশন হচ্ছে এই দিকে, ঠিক আছে। আর আমাদের ক্যাপিটাল বি যেটা চৌম্বক ক্ষেত্র, এটা প্রযুক্ত আছে অলরেডি, এই চৌম্বক ক্ষেত্রটা আমাদের অলরেডি এখানে প্রযুক্ত আছে, সেটা হইতেছে ভ্যালু বি এবং সেটা ডাইরেকশন হচ্ছে এই বরাবর, ঠিক আছে, বিটা প্রযুক্ত আছে। তুমি জানো এফ ইকুয়ালস টু আই বি এল সাইন থিটা। আচ্ছা, তোমার কি মনে আছে সাইন থিটা মানে থিটাটা কার মধ্যবর্তী অ্যাঙ্গেল, একটু মনে করে দেখো। আমরা যখন এফ কে একটা ভেক্টর ফরম্যাটে লিখছিলাম, এই যে পাক সংখ্যা এন দিয়ে আনলে, তখন কিন্তু এল ক্রস বি ছিল। তার মানে থিটাটা কিন্তু মূলত এল আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, তাই না? এবং এই এলটা কিন্তু মূলত কি ছিল, যে বরাবর আই চলতেছে সেটার সাথে তার মধ্যবর্তী অ্যাঙ্গেল 0/180 ছিল, মানে মোট কথা এল আর আই হইতেছে একই কথা ডাইরেকশনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এল আর বি অথবা আই আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা ছিল আমাদের থিটা। তাহলে এখন তুমি যদি এখানে খেয়াল করো ডাব্লিউ এক্স এর ক্ষেত্রে আমি যখন ফোর্সটা ক্যালকুলেট করতেছি আই বি এল সাইন থিটা, এই ক্ষেত্রে কিন্তু এল নাই, কেননা আমি একটু দৈর্ঘ্যগুলো ডিফাইন করে নিই। এতটুকু হচ্ছে স্মল এল দৈর্ঘ্য, আর এতটুকু হচ্ছে তোমার স্মল বি প্রস্থ। তাহলে এখানে যখন যাচ্ছে, আমি যখন ডাব্লিউ এক্স তারা চিন্তা করতেছি, এফ ইকুয়ালস টু আই ঠিক আছে, ফ্লো ঠিক আছে, বিও ঠিক আছে, এল এর জায়গায় এখানে কি বসবে, এটার প্রস্থটা বসবে, তাই না? কারণ এটার প্রস্থটাই কিন্তু এই তারের দৈর্ঘ্য, তাই না? আয়তাকার ব্যাপারটার, আয়তাকার কুণ্ডলীটার প্রস্থটাই এই তারের দৈর্ঘ্য। আই ক্যাপিটাল বি স্মল বি, এল এর জায়গায় স্মল বি বসবে। এন্ড দেন সাইন থিটা, থিটা কি আসবে, থিটা আসবে আমার এল আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তো এল আর আই একই কথা ডাইরেকশনের দিক দিয়ে চিন্তা করো, কারণ দৈর্ঘ্য বরাবরই আই প্রচুর, আই হচ্ছে প্রবাহমান, ঠিক আছে। তাহলে আমাদের এই আই আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল খেয়াল করো, আই যেদিকে বি কিন্তু ঠিক একই দিকে, তার মানে 0 ডিগ্রি, সাইন 0 এর ভ্যালু কত, 0। তার মানে আমরা যখন এফ অফ ডাব্লিউ এক্স বাইর করি, মানে ডাব্লিউ এক্স তারের জন্য বলটা বাইর করি, সেটা কিন্তু 0 আসতেছে। ঠিক একইভাবে তুমি যখন এফ অফ ওয়াই জেড বাইর করতেছো, তখন আই এর ডাইরেকশন এই দিকে চলে আসতেছে। তার মানে আমাদের আহ যে ক্যাপিটাল বি ওই দিকে, ক্যাপিটাল বি হচ্ছে ওই দিকে, আর আই হচ্ছে এই দিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। তার মানে জাস্ট সাইন 180 বসে, যেটা মানেও কিন্তু 0। তার মানে দুইটা কিন্তু আমরা 0 পাইলাম। তার মানে এইখানে টর্কের ক্ষেত্রে চিন্তা করলে এই বরাবর ডাব্লিউ এক্স এবং ওয়াই জেড বরাবর কিন্তু আমরা কোনো প্রকারের কোনো বল দেখি না। আসে বাকি দুইটা প্রান্তে কি ঘটে। তার মানে মনে করো আমি বলতেছি ভাই এক্স ওয়াই প্রান্তে কি ঘটে, এক্স ওয়াই প্রান্তে আই প্রচলিত আছে নিচের দিকে এবং বি আছে আমাদের এই বরাবর। আমরা যদি একটু ফোর্সটা চিন্তা করি, আগে ভ্যালুটা বোঝো, ভ্যালু কি হবে, এফ ইকুয়ালস টু আই ইন্টু ক্যাপিটাল বি ইন্টু, দেখো এইটুকের দৈর্ঘ্য কত, স্মল এল, স্মল এল সাইন থিটা, নর্মাল হিসাব, আই বি এল সাইন থিটা। থিটার ভ্যালু কি আসবে একটু খেয়াল করলে বুঝবা, আই যে বরাবর আছে বি যে বরাবর আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু ভাই 90 ডিগ্রি, তাহলে থিটার ভ্যালু কত, সাইন 90, মানে থিটা 90 ডিগ্রি, তাহলে সাইন 90 বসবে, নর্মাল হিসাব। এখন এখানে যদি আমি একটু ডাইরেকশনটা চিন্তা করতে চাই, এফ এর ডাইরেকশন কোন দিকে হবে, আমাকে যেই লেফট হ্যান্ড আনতে হবে, আবার খেয়াল করো বাম হাত নিচে কিন্তু আই বরাবর চলে যাবে আমার মিডল ফিঙ্গার, ইন্ডেক্স ফিঙ্গার চলে যাবে বি বরাবর। তাহলে দেখো এফটা কোন দিকে, এফ কিন্তু আমাদের বাইরের দিকে। তার মানে এই পাশে যেই এফটা পড়তেছে আমাদের এক্স ওয়াই তারের জন্য, সেই এক্স ওয়াই তারের এফটা কিন্তু ভাই স্ক্রিন থেকে বাইরের দিকে, আবারও খেয়াল করে যে বাইরের দিকে, ঠিক আছে। এইবার আমরা যদি ডাব্লিউ জেড তারের ক্ষেত্রে চিন্তা করি, ওইখানে কিন্তু আই এর ডাইরেকশনটা উপরের দিকে, ঠিক আছে। একইভাবে এখানে যদি আমি ডাইরেকশনটা আবারও চিন্তা করি, দেখো আই বরাবর দিলাম, আই বরাবর হচ্ছে মিডল ফিঙ্গার দিলাম, বি বরাবর আসবে ইন্ডেক্স, তাহলে ঘুরাই দিলাম। এবার দেখো এফটা কিন্তু ভিতরের দিকে, আমার বিজ্ঞানগুলি কিন্তু ভিতরের দিকে। তার মানে এই ক্ষেত্রে যে এফটা আসতেছে এফ ডাব্লিউ জেড, সেটা কিন্তু স্ক্রিনের ভিতরের দিকে। তাহলে খেয়াল করো ডাব্লিউ জেড হচ্ছে স্ক্রিনের ভিতরের দিকে
এবং এক্স ওয়াই হচ্ছে স্ক্রিনের বাইরের দিকে, এবং অ্যাঙ্গেল কিন্তু দুইটার ক্ষেত্রে 90 ডিগ্রি। আবারও খেয়াল করো, এইখানে তোমার আই যেদিকে গেছে আর বি যেদিকে গেছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু সেই 90 ডিগ্রি, যে আই এইদিকে বি এইদিকে, মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি, মানে সাইন 90। ঠিক আছে, তাহলে দুইটার ক্ষেত্রেই কিন্তু আমরা সাইন 90 = 1 বসাইতে পারি। তার মানে আলটিমেটলি আমরা পাইতেছি দুইটার ক্ষেত্রে ফোর্স হচ্ছে আইবিএল বা আইএলবি যাই বলো এটা, এবং এটাকে আমরা এফ বলতে পারি। এবং ডাইরেকশন খেয়াল করো, একটা হচ্ছে বাইরের দিকে আর একটা হচ্ছে তোমার ভিতরের দিকে। তার মানে যদি মাঝখান বরাবর অক্ষ দাও, জিনিসটা কিন্তু এইভাবে রোটেশন করবে, ঘুরে আসবে। এইটাই হইতেছে আমাদের টর্ক। এইটার কারণে আমরা টর্ক পাইতেছি। সিম্পল ব্যাপার, দেখো এইদিকে আমরা এটা স্ক্রিনের বাইরের দিকে পাচ্ছি, এটা এইদিকে আসতে যাচ্ছে, এবং এইদিকে এটা ভিতরের দিকে যেতে যাচ্ছে। মাঝখান বরাবর তুমি যখন অক্ষ দিয়ে দিচ্ছ, তখন কিন্তু এই অক্ষের সাপেক্ষে জিনিসটা এভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। ঠিক আছে, এইভাবে ঘুরবে। সিম্পল। এখন টর্ক যখন হয়, তুমি কিন্তু টর্ক জানো, টর্ক মানে কি? টর্ক মানে বলের মান ইনটু ওই দুইটা, মানে যে কোনো একটা বলের মান ইনটু বলদ্বয়ের মধ্যবর্তী দৈর্ঘ্য বা দূরত্ব। তাহলে যে কোনো একটা বল তুমি এফ নাও, আইভিএল নাও, এটাকে তুমি মধ্যবর্তী দূরত্ব দিয়ে গুণ দাও, তুমি দেখো তো দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব যে এতটুকু না ভাই, এটা কি বলো তো? এটার প্রস্থের সমান না? প্রস্থ তো বি, তাহলে মধ্যবর্তী দূরত্ব হচ্ছে স্মল বি। তার মানে তোমার এই যে কোনো একটা বল এফ কে যদি তুমি স্মল বি দ্বারা গুণ দাও, তুমি কিন্তু টর্ক পাবা, তুমি কিন্তু টর্ক পাবা। তাহলে টর্ক, যেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, টাউ ইকুয়ালস টু এফ ইনটু স্মল বি। এফ মানে হচ্ছে আইএলবি, বসাই দাও ইনটু স্মল বি। এবার একটু খেয়াল করো, এই আয়তাকার ক্ষেত্রটার ক্ষেত্রফল কি? তুমি যদি এইটার দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ দাও, তাহলে তুমি এটার ক্ষেত্রফল ক্যাপিটাল এ পাওয়া যাবা। তাহলে তুমি দেখো, এই এল আর বির বদলে চাইলে তুমি ক্যাপিটাল এ বসাই দিতে পারো। এই যে আই বি এ পাইলে, এটাই মূলত টর্ক। কিন্তু তুমি জানো যে এখানে যে কাজটা করছি, টর্কের ভিতরে টর্ক কিন্তু একটা ভেক্টর আসে এবং এটাকে একটা ক্রস প্রোডাক্ট। তার মানে ভিতরে কিন্তু একটা সাইন থিটা আছে, বেসিক নিউটনিয়ান মেকানিক্সে পড়ে আসার কথা এটা। এখানে একটা সাইন থিটা ছিল, তাহলে আমি ওই সাইন থিটাটা এখানে ইন্ট্রোডিউস করে দিই। আর যদি বলি যে আয়তাকার এই কুণ্ডলীটার পাক সংখ্যা ক্যাপিটাল এন ছিল, তাহলে এখানে একটা ক্যাপিটাল এন আসবে, যেখানে ক্যাপিটাল এনটা হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা। এই টাউটা হচ্ছে আমাদের টর্ক, এটাকে টাউ বলে। টর্ক ইকুয়ালস টু এন ইন্টু আই দিয়ে সাইন থিটা, দ্যাটস ইট। এই থিটাটা কার মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই জিনিসটা জানা খুবই জরুরি। তুমি বুঝতে পারতেছো থিটাটা কার মধ্যবর্তী অ্যাঙ্গেল? সেটা মূলত এই এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তার মানে আমার এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা। এই জায়গাটাতে খুব ভালো মতো কোট আনকোট করতে হবে তোমাকে। এ এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা। কেন বলছি? তল, তলের দিক আর তল ভেক্টর, মানে তল আর তল ভেক্টর কিন্তু এক কথা না। আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করি এটা একটা তল, আমার এই হাতের দৃশ্যটা একটা তল। এইটার ডাইরেকশন কোন দিকে জানো? তল ভেক্টরের ডাইরেকশন কোন দিকে? তল ভেক্টরের ডাইরেকশন কিন্তু এরকম খাড়া উপরের দিকে থাকে। তার মানে এই যে এ ভেক্টর যেটা আমরা বলতেছি, এ তো ক্ষেত্রফল, আর এ হচ্ছে ওই ক্ষেত্রটার ভেক্টর, যেটাকে আমরা তল ভেক্টর বলি। এটা সব সময় থাকে ক্ষেত্রের উপর লম্ব, মানে ক্ষেত্রের উপর লম্ব আকারে থাকে। ঠিক আছে, ক্ষেত্রের উপর লম্ব দিকে কাজ করে। তার মানে তুমি যদি বলো যে পুরা বোর্ডটা তোমার তল, এটা তল ভেক্টর কই কাজ করে? হয় এই বরাবর বাইরে অথবা এই বরাবর ভিতরে, মানে মধ্যে কথা তল ভেক্টর সবসময় তলের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এই ভেক্টরটা হচ্ছে তল ভেক্টর। এবং আমরা যে থিটাটা বলতেছি, এই থিটাটা কিন্তু মূলত তোমার এই তল ভেক্টর এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। আবারও ক্লিয়ারলি শোনো, এই থিটাটা কিন্তু তল এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল না। এই থিটাটা হচ্ছে তল ভেক্টর এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। বি হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশন। এটা থিটাটা হচ্ছে তল ভেক্টর, মানে তলের উপর লম্ব দিক, ওই লম্ব দিকের সাথে ক্যাপিটাল বি এর অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল। আমি একটা ছোট্ট ডায়াগ্রাম দিয়ে তোমাকে দেখাই, জিনিসটা চিন্তা করো। আমি মনে করো এইটা হইতেছে, এই বরাবর হচ্ছে তোমার চলতেছে হইতেছে ক্যাপিটাল বি, মানে চৌম্বক ক্ষেত্র, এবং এইটা হইতেছে ভাই তোমার তল। ঠিক আছে, এটা হচ্ছে তোমার তল। তো তোমাকে যদি বলে যে তোমার চৌম্বক ক্ষেত্র তলের সাথে এই ফাই অ্যাঙ্গেল কইরা থাকে, তুমি আমাকে বলো তো আমি অ্যাঙ্গেলের জায়গায় কত ধরবো? আমি আরো সহজভাবে চিন্তা করি। মনে করো এই বরাবর ক্যাপিটাল বি চলতেছে, and এই বরাবর হচ্ছে তোমার তল আছে, এটা হচ্ছে তল। তোমাকে বলছে প্রশ্নে যে তোমার চৌম্বক ক্ষেত্র তোমার তলের সাথে 30 ডিগ্রি কোণ করে, 30 ডিগ্রি কোণ করে। তাহলে তোমাকে বলছে যে টর্ক বাইর করো। তাহলে টর্কের ফর্মুলা এন আই বি এ সাইন থিটা। কারণ থিটাতে কত ডিগ্রি বসাবো? থিটা তো আমি জানি যে থিটা হচ্ছে ভাই তল ভেক্টর এবং বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। এখন খেয়াল করো, আমাকে বলছে তলের সাথে 30 ডিগ্রি কোণ করে, কিন্তু তল ভেক্টরের সাথে কত করে? তল ভেক্টরটা কোন দিকে আগে চিন্তা করো। তল ভেক্টরটা মূলত এইটার উপরে এক্স্যাক্টলি লম্ব বরাবর, তার মানে এটা কত হবে? এটা 90 ডিগ্রি হবে।
বা উল্টা ভাবে চিন্তা করলে এই জিনিসটা 90 ডিগ্রি হবে। তাহলে দেখো তলের সাথে 30 ডিগ্রি কোণ করা মানে তল ভেক্টরের সাথে কত কোণ করছে বলো তো ভাই? এটা কত? এটাই তো তল ভেক্টরের সাথে কোণ থিটা। এটা কত? 90 থেকে 30 বাদ দাও, 60 ডিগ্রি। ঘটনা বুঝছো? তার মানে থিটা দিতে তোমার 60 ডিগ্রি। তার মানে এই যে ফর্মুলাটা তুমি বসাইতেছো এন ইন্টু আই ভি এ সাইন, এখানে থিটার বদলে কি বলবে ভাই? 60 ডিগ্রি। কখন? যখন আমরা দেখতেছি তলের সাথে বি এর অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, তখন আমরা জানি তল ভেক্টর, যেটাকে আমরা এ ভেক্টর বলি, এইটার সাথে বি এর অ্যাঙ্গেল কিন্তু তখন ভাই ওই 30, 90 থেকে 30 বাদ দিয়ে 60। ক্লিয়ার? ওইদিকে আমি একটা চিত্র এঁকে দেখাইছি। দেখো তলের সাথে, খেয়াল করো আবার, তলের সাথে বি এর অ্যাঙ্গেল হচ্ছে 5। তাহলে তল ভেক্টরটা এক্স্যাক্টলি এই বরাবর যাবে, যে এই বরাবর এ কাজ করে দেখায়, যে এর ডাইরেকশন দেখায় দেওয়া, এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল এইটা। তাহলে দেখো তল ভেক্টর তো 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এই পাশটা 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি থেকে 5 বাদ দিলে থিটা পাই। ক্লিয়ার? এই আর কি, মানে মধ্যে কথা এই থিটা আর 5 মিলে আমরা 90 পাই আর কি। তার মানে তোমাকে যদি বি এর সাথে তলের ডাইরেকশন দেওয়া, তলের অ্যাঙ্গেল দেওয়া থাকে, তুমি ওই অ্যাঙ্গেলটাকে 90 ডিগ্রি থেকে বাদ দিলে যেটা পাবা ওইটাই হচ্ছে তোমার তল ভেক্টরের সাথে বি এর অ্যাঙ্গেল, যেইটাকেই মূলত আমরা বলি ভাইয়া থিটা। ঠিক আছে? এখন তুমি বুঝতে পারছো এখানে একটা সাইন থিটা আছে। তা আমি যদি এই টর্কটা যদি একটা ভেক্টর রাশি, এটাকে যদি আমি একটা ভেক্টর ফরম্যাটে প্রকাশ করতে চাই, তাহলে এই এ আর বি টাকে ক্রস প্রোডাক্ট করে দিলে কিন্তু সাইন থিটার ভিতরে চলে আসে। তাহলে আমি যখন টাউ কে দিব, টাউ ভেক্টর ইকুয়ালস টু এন ইনটু আই। এন হচ্ছে কুণ্ডলীর পাক সংখ্যা, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। এটার সাথে কি থাকবে? এ ক্রস বি থাকবে। কেন? কারণ এটার ভিতরে যে সাইন থিটা আছে, মানে যে এ বি সাইন থিটা ছিল, এই থিটাটা কিন্তু এ আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলে। তার মানে টর্কের ডাইরেকশন কোন দিকে কাজ করবে বলতো? এই এ আর বি এর ক্রস প্রোডাক্টের ডাইরেকশন রাইট হ্যান্ড দিয়ে বের করলে তুমি যেদিকে পাবা সেদিকে কিন্তু তোমার টর্কটা কাজ করবে। এই হইতেছে ব্যাপার। এখন এখানে আরেকটা ছোট্ট ব্যাপার আছে, সেটা হইতেছে আমরা পাক সংখ্যা যদি এন হয়, সেটাকে যদি তুমি ক্ষেত্রফল আর প্রবাহ দিয়ে গুণ দাও, তড়িৎ প্রবাহ, সেটাকে আমরা একটা জিনিস বলি, সেটাকে বলি আমরা চৌম্বক ভ্রামক, যেটাকে প্রকাশ করা হয় ক্যাপিটাল এম দ্বারা। ঠিক আছে? ক্যাপিটাল এম দ্বারা, মানে নাই, এন এ আই, নাই আর কি। ঠিক আছে? এটার আমরা চৌম্বক ভ্রামক বলি। তার মানে একটু খেয়াল করো, এই যে যে আছে এন এ আই, এই এন এ আই এর বদলে তুমি চাইলেই কিন্তু চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম বসাইতে পারো, কারণ ক্যাপিটাল এম ভেক্টর ইকুয়ালস টু এন আই এ ভেক্টর। ক্যাপিটাল এম কিন্তু ভাই একটা তোমার ভেক্টর, চৌম্বক ভ্রামক কিন্তু একটা ভেক্টর, ডাইপোল কিন্তু ভেক্টর, তুমি জানো এটা, চৌম্বক ডাইপোল। তো তাহলে আমরা তার মানে কি পাই? এই এন আই এর বদলে আমি জাস্ট এমটা বসা দিতে পারি, এম ভেক্টর ক্রস বি ভেক্টর, এটাই হচ্ছে তোমার টাউ বা টর্ক। ঠিক আছে? এবং এই এমটাকে বলি আমরা চৌম্বক ভ্রামক। চৌম্বক ভ্রামকের একক কি হবে? খুবই সিম্পল। আই এর একক হচ্ছে কি? আই এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর এর একক হচ্ছে মিটার স্কয়ার। তাহলে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার হবে। ঠিক আছে? চৌম্বক ভ্রামকের এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার স্কয়ার। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আশা করি একদম ক্লিয়ার। এই যে তুমি চৌম্বক ভ্রামক পড়লে, চৌম্বক ভ্রামক নিয়ে আমাদের সামনে একটু বিস্তারিত কথাবার্তা আছে, বাট ওইটা পড়ার আগে আমাদেরকে একটু দেখে আসতে হবে কক্ষপথে, একটা কক্ষপথ, যেমন যেটা একটা নিউক্লিয়াস প্লাস চিহ্ন দিয়ে বুঝাইছি, এই কক্ষপথে যখন একটা ইলেকট্রন ভি বেগে ঘুরতে থাকে, তার ঘূর্ণনের জন্য চৌম্বক ক্ষেত্রের চেহারাটা কেমন হয়। নর্মালি তুমি বুঝতে পারতেছো, আমরা যে ওই যে বিউ সেভার্স ল থেকে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করছিলাম না, আমরা কিন্তু এখানেও ঠিক কেন্দ্রে, মানে কক্ষপথের কেন্দ্রে চুম্বক ক্ষেত্র বের করার চিন্তা করতেছি। তাহলে আমাদের ফর্মুলা কি আসবে মনে আছে? যে বৃত্তাকার কুণ্ডলীরটা ক্যাপিটাল এন ইন্টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর, যেখানে আর ছিল বৃত্তাকার কুণ্ডলীর ব্যাসার্ধ, তার মানে এখানে আর কি হবে? আমাদের কক্ষপথের ব্যাসার্ধ। নর্মাল কনসেপ্ট, জাস্ট ফর্মুলাটা একটু অ্যাপ্লাই করে দেই, বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর। ক্যাপিটাল এন ইকুয়ালস টু 1 ধরছি, কারণ আমি ধরতেছি এটা প্রথম কক্ষপথ। ঠিক আছে? সিম্পল, এইটুকু লিখলাম। এখন একটু খেয়াল করো, আমরা একটু আই এর ফর্মুলাটা চিন্তা করি। আই ইকুয়ালস হচ্ছে কিউ বাই টি, মানে ইলেকট্রনের আধানকে যদি আমরা ওর সময় দিয়ে ভাগ দিই, সময় কতটুকু চিন্তা করবো। দেখো এই টিটা হইতেছে মূলত এটার পর্যায়কাল হিসেবে আমরা কাউন্ট করতেছি, কারণ আমরা একটা ঘূর্ণনে চিন্তা করতেছি। তাহলে ও যখন একটা ঘূর্ণন দেয়, আমরা জানি একটা ঘূর্ণনের সময়কে পর্যায়কাল বলে। একটা ঘূর্ণনের সময় হচ্ছে ক্যাপিটাল টি। তুমি জানো এস ইকুয়ালস টু ভিটি, টি ইকুয়ালস টু এস বাই ভি, তাই তো? এস কত বলতো? এই ইলেকট্রনটা যদি এই বৃত্তপথে, মানে এই কক্ষপথে একটা ঘূর্ণন দেয়, সে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করবে। যেহেতু কক্ষপথের ব্যাসার্ধ আর, তাহলে এস কি হবে বলতো? পরিধি। তাহলে 2 পাই আর ডিভাইডেড বাই ভি। তাহলে এই টি এর বদলে চাইলেই তুমি পর্যায়কাল ক্যাপিটাল টি বসাইতে পারো, কারণ আমরা এখানে একটা ঘূর্ণন নিয়ে কাউন্ট করতেছি। এন্ড কিউর বদলে ই বসাইতে পারো। ই মানে হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ, আর কিচ্ছু না। ঠিক আছে? ই থাকলো, ক্যাপিটাল টি এর বদলে তুমি বসাই দিলে টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি, টুয়াইস পাই আর ডিভাইডেড বাই ভি।
ভিতে উপরে চলে গেলো, 2s পাই আর নিচে পড়ে থাকলো। এই পুরো জিনিসটা পাইলাম আমরা আই এর বদলে, এটা পাইলাম। তাহলে আমরা এখানে এই আই এর বদলে চাইলে এই জিনিসটা বসাই দিতে পারি। তার পরের লাইনে যদি 2 দুগুণা 4 করে দিই, পাই রাখি, আর স্কোয়ার দিয়ে দিই, উপরে মিউ নট ইভি পেয়ে যাবো। বি ইকুয়ালস টু পাইলাম আমরা মিউ নট ইভি ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। মিউ নট পরিচিত, ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হইতেছে ইলেকট্রনটার বেগ বা চার্জের বেগ, 4 পাই জানি, আর স্কোয়ার হচ্ছে, এখানে আর হচ্ছে তোমার কক্ষপথের ব্যাসার্ধ আর। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটা খুবই ইম্পর্টেন্ট, সরাসরি চলে আসে, বিশেষ করে অ্যাডমিশনে অনেক আসে, এনএইচএসসি তে এমসিকিউ তে অনেকবার আসবে এটা তোমার, যে সরাসরি বলবো যে ইলেকট্রন ঘূর্ণনের ক্ষেত্রে নিচে সূত্র কোনটা, সরাসরি সূত্রই চলে আসে, মুখস্থ রাখবো এটা। ঠিক আছে, এবার আমরা একটা জাস্ট থিওরি জানবো, এটা একটু থিওরিটিক্যালি মনে রাখবা, সরাসরি চলে আসে, অনেকবার আসছে, এইচএসসি তেও আসে, অ্যাডমিশনেও আসে। একটু খেয়াল করি, কোন একটা ইলেকট্রন যদি চৌম্বক ক্ষেত্র বি এর সাথে লম্বভাবে প্রবেশ করে, তখন ওই চৌম্বক ক্ষেত্রে প্রবেশ করার পরে ইলেকট্রনটার গতিপথ কমপ্লিটলি বৃত্তাকার হয়ে যায়। একটা চৌম্বক ক্ষেত্র প্রযুক্ত আছে, মনে করো এই বরাবর, ভাই একটা চৌম্বক ক্ষেত্র বি প্রযুক্ত আছে, একটা ইলেকট্রন আইসা এইভাবে যদি ঢুকে, মানে এক্স্যাক্টলি বি এর সাথে লম্বভাবে ঢুকে, অথবা এক্স্যাক্টলি লম্বভাবে যদি বাইর হয়ে আসে, সে যখন বাইর হয়ে আসতে যাবে, এই চৌম্বক ক্ষেত্রে ঢোকা মাত্র তার তোমার যে ইয়াটা, গতিপথটা, সেটা একটা বৃত্তাকার হয়ে যাবে। তারপরে মনে করো একটা ইলেকট্রন এই বোর্ড থেকে বাইরে হয়ে আসতে যাচ্ছিল, যেই মুহূর্তে বি এর সাথে সংস্পর্শ হইলো, সে একটা সার্কুলার মোশন ফর্ম করে। এইটা ফর্ম করার পিছনে কমপ্লিটলি ফিজিক্স দায়ী, এটার জন্য ফিজিক্সই আছে। আহ এটার মেইন ব্যাখ্যাটা হইতেছে এইটা, যে সে যখন আসে, আসার সময় সে একটা বল লাভ করে। আবারও বলতেছে, সে যখন আসে, এই যে এটা কিন্তু শুধুমাত্র 90 ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। তার মানে যখন তোমার ইলেকট্রনের বেগ ভি এবং তোমার চৌম্বক ক্ষেত্র ক্যাপিটাল পি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কিভাবে প্রকাশ করি আমরা, তোমরা জানো, এটা ফ্যাক্টরিয়াল দেখাইছে। 90 ডিগ্রি যখন হয়, তখন সে যখন আসে, আসার সময় তার উপরে যে চৌম্বক বলটা থাকে, সেই চৌম্বক বলের একদম সিমিলার একটা ভেলোসিটি এই ক্যাপিটাল বি এর এই আশপাশ থেকে তৈরি হয়, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তার মানে তার চৌম্বক বলটাকে নিউট্রালাইজ করার মতো একটা জিনিস এখানে তৈরি হয়, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। এই চৌম্বক বল আর কেন্দ্রমুখী বল সমান হয়ে যায়, তার মানে অন্যভাবে চিন্তা করলে তার কেন্দ্রমুখী বলের যোগান দেয় চৌম্বক বল। যেখানেই তোমার কেন্দ্রমুখী বল তৈরি হবে, সেখানে স্বাভাবিকভাবে পথ হবে বৃত্তাকার। এই হচ্ছে বৃত্তাকার হওয়ার ব্যাখ্যা। এখন ম্যাথ আসে কোথায়? ম্যাথ আসে হচ্ছে, তুমি জানো যে পথ বৃত্তাকার, ঠিক আছে, এটা বলে দিবে না, বাট তোমাকে জানতে হবে যে যদি ইলেকট্রনটার ডাইরেকশন তোমার চৌম্বক ক্ষেত্রের সাথে 90 ডিগ্রি হয়, তখন পথ অটোমেটিক্যালি বৃত্তাকার হবে। বৃত্তাকার হয়েছে মানে তার যে ম্যাগনেটিক ফোর্স ছিল, তার যে চৌম্বক বল ছিল, যেটাকে আমরা কিউভিবি সাইন থিটা বলি, সেই কিউভিবি সাইন থিটা হবে কেন্দ্রমুখী বল এম ভি স্কয়ার বাই আর এর সমান। খেয়াল রাখতে হবে, কিউভিবি সাইন থিটা, এখানে থিটা ছিল ভি আর বি এর মধ্যবর্তী অ্যাঙ্গেল, যেটা কত এখানে 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা সাইন 90 হয়ে যাবে, যেটা মানে 1। তার মানে তুমি আলটিমেটলি লিখতে পারবা কিউভিবি ইকুয়ালস টু তোমার এম ভি স্কোয়ার বাই আর। ইজি। তার মানে তোমার যে ম্যাগনেটিক ফোর্স, সেটাই কেন্দ্রমুখী বলের যোগান দিবে। এফসি মানে কেন্দ্রমুখী বল, এফ এম মানে হচ্ছে কিউভিবি সাইন 90, যেটা মানে কিউভিবি ইকুয়ালস টু পাবা হচ্ছে তুমি এম ভি স্কোয়ার বাই স্মল আর। এই আরটা হইতেছে যে বৃত্তাকার পথে ঘুরবে, সেই বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ। ঠিক আছে, ভি, দুইটা ভি হইতেছে ইলেকট্রনের বেগ, ক্যাপিটাল বি হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের মানটা, কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ। দ্যাটস ইট। খুবই ইম্পর্টেন্ট একটা থিওরি, এখান থেকে তোমার বোর্ডে প্রশ্ন আসে, ইভেন অ্যাডমিশনে তো আসেই, একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে।